তৃষা চৌধুরী তার নতুন অ্যাপার্টমেন্টের দরজা খুলে স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সে মনে মনে ভাবল, এখন একটু আরাম করার সময়। ঘরটাতে এক ধরনের সতেজ আমেজ ছিল, যা তার পুরনো ব্যবসা স্যাঁতস্যাঁতে অ্যাপার্টমেন্টের চেয়ে একদম আলাদা। তৃষার হাতে একটি কার্ডবোর্ডের বাক্স, যার ভেতরে ছিল তার একান্ত ব্যক্তিগত কিছু জিনিসপত্র। এমন কিছু যা সে কোনোভাবেই চাইতো না যে মুভার্স বা মালপত্র বহনকারীরা ভুলবশত দেখে ফেলুক। বড় কালো মার্কার দিয়ে বাক্সের উপর লেখা ছিল পার্সোনাল। ওগুলো দেখলেই হয়তো কেলেঙ্কারি হয়ে যেত। নিজের মনেই হাসল তৃষা। মাত্র কয়েকদিন আগে সে এই অ্যাপার্টমেন্টটি খুঁজে পায় এবং দেখা মাত্রই তার মনে হয়েছিল এটি তাকে পেতেই হবে। মার্বেল ফ্লোরের লিভিং রুমটি বেশ প্রশস্ত, যেখান থেকে একটি ছোট সাদা কিচেন দেখা যাচ্ছিল। উল্টো দিকেই বাথরুম, শাওয়ার আর তার একান্ত কাঙ্ক্ষিত বাথটাব। তার ঠিক পাশেই তার নতুন বেডরুম। সাদা দেওয়াল আর ফাঁকা মেঝের সেই ঘরটি এখন কেবল সাজানোর অপেক্ষা। তৃষা সেই শূন্য ঘরে পা রাখল, তার সেই গোপন পার্সোনাল বক্সটি পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে। মুডার্সদের আসতে এখনও 1 ঘন্টা বাকি, আর এই সময় তৃষার করার মতো কি বিশেষ কিছু নেই। কফি শপে ওয়েট্রেসের কাছ থেকে সে আজ ছুটি নিয়েছে, যাতে নিজের ঘর গুছিয়ে নিতে পারে। কম্পিউটার না থাকায় ব্লগে আপডেট দেওয়ার উপায় নেই, এমনকি বসার মতো একটা সোফাও নেই যেখানে বসে সে দিবার স্বপ্ন দেখবে। এখন শুধু বাকি জিনিসপত্র আসার অপেক্ষা। তৃষা তার হাতের বাক্সটির দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে তার কিনারে হাত বোলাতে লাগলো। একটু দেখলে মনে হয় খুব একটা ক্ষতি হবে না, সে বিড়বিড় করে বলল। খালি অ্যাপার্টমেন্টের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। ওরা আসার আগে জাস্ট একবার দেখে নিই। সে তার বেডরুমের দরজা বন্ধ করে মেঝেতে বসল। 2 পায়ের মাঝখানে বাক্সটি রেখে সেটার মুখ খুলল। ভেতরে ছিল তার কয়েকটা প্রিয় ট্যাঙ্ক টপ, টাইট নীল জিন্স, উড়ু পর্যন্ত ছোট স্কার্ট, পাতলা মোজা এবং আরও কিছু অন্তর্বাস। তৃষার সুযোগ পেলেই এই ধরনের পোশাক পরতে ভালোবাসে। তার ভারী স্তনগুলি টাইট ট্যাঙ্ক টপে বেশ আঁটোসাঁটো হয়ে থাকে এবং জিন্সগুলো তার সুডৌল পাচাকে একদম নিখুঁতভাবে জড়িয়ে রাখে। যখন সে ছোট স্কার্ট পরে, মুম্বাইয়ের রাস্তায় হাঁটে কিংবা কফি শপে ওয়েট্রেসের কাজ করার সময় তার কোমর দুলিয়ে চলাফেরা করে, তখন অন্যরা যে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় সেটা সে ভালো করেই জানে। আর লোকজনের সেই মনোযোগ তাকে সব সময় তৃপ্তি দেয়। কিন্তু এগুলো ছিল তার আসল গুপ্তধনের ওপরের আবরণ মাত্র। কাপড়ের ওপরের স্তরগুলো সরিয়ে তৃষা ভেতর থেকে একটি লেশি গোলাপি রঙের থং বের করে আনলো। রেশমি সুতোর মতো সেই সূক্ষ্ম জিনিসটি তার আঙুল জড়িয়ে ধরতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ইদানিং কারোর সামনে এটি পরার সুযোগ তার হয়নি। তার কাজের চাপ, তার লেখিকা হওয়ার স্বপ্ন এবং ব্লগ মেনটেন করা, সব মিলিয়ে সে এতটাই ব্যস্ত যে এমন কোনো পুরুষ খুঁজে পাওয়ার সময় তার হয়নি যাকে সে দেখাতে পারবে ওই ছোট্ট গোলাপি থং পরে তাকে কতটা কামোদ্দীপক লাগে। যাই হোক, কাঁধ নাচিয়ে তৃষা ভাবল, আমি অন্তত নিজে তো এটা উপভোগ করতে পারি। বিড়ালির মতো এক চিলতে হাসি নিয়ে তৃষা উঠে দাঁড়ালো এবং তার সাদা প্যান্টিটা খুলে ফেলল। যেহেতু আজও সে একটা ছোট স্কার্ট আর টাইট টি শার্ট পরেছিল, তাই অন্তর্বাস বদলানোটা তার জন্য খুব জটিল ছিল না। যখন গোলাপি থংটি তার পাছার খাঁজ দিয়ে উপরে উঠে এলো, সে নিজের শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ অনুভব করল। তার মনে পড়ল আগে একবার তার এক বয়ফ্রেন্ডের জন্য সে এভাবেই পোজ দিয়েছিল। সেই ফটোশ্যুটের ছবিগুলো সে আজও তার স্ক্র্যাপবুক বা অ্যালবামে সযত্নে রেখে দিয়েছে।
তার শরীরে খুলে রাখা সেই উষ্ণ প্যান্টিটা আবার বাক্সের ভেতরে জায়গা করে নিল। সে আরও গভীরে হাত চালিয়ে তার ব্যক্তিগত স্ক্র্যাপ বুকটির চামড়ার নরম কোণটি স্পর্শ করল। পেয়েছি। সে বইটি বের করে এনে নিজের কোলের ওপর রাখল। একদম সাধারণ একটি কভারের আড়ালে লুকোনো ছিল ইন্টারনেটের অন্ধকার জগতের গভীর অনুসন্ধানের মাধ্যমে খুঁজে পাওয়া পাতার পর পাতা উত্তেজনাপূর্ণ সব ছবি। বইটির মাঝামাঝি আসতেই সে সেই হাই রেজলিউশন রঙিন ছবিগুলোর খুঁজে পেল যা সে অসম্ভব পছন্দ করে। কোনো ছবিতে একজোড়া টকটকে লাল ঠোঁট একটি শক্ত পুরুষাঙ্গের অগ্রভাগ ছুঁয়ে আছে, আবার কোনো ছবিতে একজন নারী নরম বিছানায় উপুর হয়ে শুয়ে আছে আর পেছন থেকে একজন পুরুষ তাকে ভোগ করছে। এই ছবিগুলো ঘিরেই তৃষার মনে প্রায় নানা কামুক কল্পনা ডালপালা মেলে, যা সে তার ব্লগের জন্য লিখে রাখে অথবা মাঝরাতে একা বিছানায় শুয়ে উপভোগ করে। সে দেখল একজন দীর্ঘকায় শক্তিশালী পুরুষ তার পেশিবহুল দুহাতে একজন নগ্ন তরুণীকে পাঁজাগোলা করে ধরে আছে। ছায়ার আড়ালে লোকটির মুখ ঢাকা থাকলেও তার শরীরী ভাষা বলে দিচ্ছিল এই নারীটি এখন তার একান্ত সম্পত্তি, তার দ্বারা অধিকৃত। উত্তেজিত হয়ে তৃষা বইটি একপাশে রেখে বাক্সর ভেতরে আবার হাত চালালো। একদম নিচেই তার আঙুলগুলো শক্ত আর লম্বা কোনো একটা জিনিস স্পর্শ করলো, ঠিক যা সে খুঁজছিল। সে তার লুকোনো খেলনাটি বের করে আনলো, একটি র্যাবিট ভাইব্রেটর। সেটির নমনীয় জেল স্যাপটটি হাতের তালুতে নিয়ে সে সজোরে চাপ দিল এবং ক্লেট স্টিমুলেটর বাটির ওপর খুব ধীরে ধীরে মণ্ডলাকারে আঙুল ঘষতে লাগলো। তুমি যদি সত্যি হতে, তৃষা ফিসফিস করল। খেলনাটির স্ফীত অগ্রভাগে আঙুল খেলাতে বোলাতে সে কল্পনা করতে লাগলো এটি সেই ছবির সেই শক্তিশালী পুরুষের অঙ্গ, যে দীর্ঘকায় আর সুটাম, যাকে নিজের গোলাপি লেশি থং পরা পাছা দুলে আমন্ত্রণ জানানো মাত্রই সে তৃষার ভেতরে উন্মত্তের মতো প্রবেশ করতে চাইবে। সে ভাবল লোকটির তীব্র চাহনিতে কী পরিমাণ ক্ষুধা থাকবে। তার বলিষ্ঠ হাতের মুঠোয় নিজের কোমরটা কেমন অনুভব করবে সে কোনো দ্বিধা না করে তৃষাকে মেঝেতে শুইয়ে দিয়ে কোনো বুনো পশুর মতো তাকে ছিঁড়ে খাবে। কল্পনায় তৃষার ভিজে উঠল। সে যখন তার ছোট স্কার্টটা একটু উপরে তুলল, সে দেখল গোলাপি ফেব্রিকটা গাঢ় হয়ে উঠেছে। তৃষা খেলনাটি তার সিক্ত নড়াচড়া করতে থাকলো। সে কল্পনা করলো সে পুরুষটি তার ঠোঁটের ওপর নিজের পুরুষাঙ্গটি ঘষছে। এক পরম সুখের যন্ত্রণা। দুষ্টু মেয়ে, নতুন অ্যাপার্টমেন্টে এসে এইসব চিন্তায় বিভোর হয়েছ। সে নিজের প্যান্টিটা একপাশে সরিয়ে দিল। সে ভাবল তার নিজের হাতটি আসলে সেই পুরুষের বলিষ্ঠ হাত, যার রুক্ষ আর শক্তিশালী আঙুলগুলো তার উরুর ভেতরের কোমল চামড়া ঘষে প্যান্টিটাকে সরিয়ে দিচ্ছে। সে যেন দেখতে পাচ্ছিল লোকটির লিঙ্গের রগগুলো টনটনে হয়ে উঠেছে তার উত্তপ্ত প্রস্তুত জায়গায় ভেতরে সজোরে ধাক্কা দেওয়ার জন্য। সে যখন খেলনাটি তার টাইট নিম্নাঙ্গে সজোরে চেপে ধরতে যাবে, এমন সময়ে দরজায় করাঘাত। খট খট। তৃষা 1 সেকেন্ডের মধ্যে ডিলডো আর স্ক্র্যাপ বুকটা বাক্সর কাপড়ের স্তূপের নিচে গুঁজে দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড তখন কামারের হ্যাপারের মতো ওঠানামা করছে। সে দ্রুত তার স্কার্টটা ঠিক করে নিল যাতে তারা উত্তেজিত কামনার কোনো চিহ্ন বাইরে থেকে বুঝতে না পারে। দেখ, মোবার্সরা এসে গেছে। তৃষা ভাবল ওরা মনে হয় সময়ের আগেই চলে এলো। সে সাবধানে তার স্কার্টটা নিচে নামালো। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিয়ে গট গট করে দরজা থেকে এগিয়ে গেল। কপালটাই খারাপ, ওদের তো 1 ঘন্টা পরে আসার কথা ছিল। উফ,
তৃষা দরজার নব ঘুরিয়ে পাল্লাটা খুলে দিল, কিন্তু তার রাগী চাহনি অপর পাশে দৃশ্য দেখেই মুহূর্তে উবে গেল। দরজায় 3 জন পুরুষ দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল। আপনি কি তৃষা চৌধুরী? সামনে লোকটি জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি তৃষা। মনে হচ্ছে আপনার কিছু আসবাবপত্র ভেতরে ঢোকাতে হবে। লোকটি তার ক্লিপবোর্ডের দিকে তাকিয়ে বলল। সিঙ্গেল পিস সোফা, টেবিল, কিছু ডাইনিং চেয়ার, কুইন সাইজ বেড আর হেডবোর্ড আর কিছু আনুষঙ্গিক কার্ডবোর্ড বক্স। ঠিক আছে তো মিস চৌধুরী? একদম ঠিক আছে। ঠিক আছে তাহলে। সে পেছনে তাকিয়ে ইশারায় তার 2 সঙ্গীকে জানালো। তারা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমার সহকর্মীরা আপনার জিনিসপত্র উপরে নিয়ে আসা শুরু করবে। আপনি বরং আমাকে দেখিয়ে দিন কোন জিনিসটা কোথায় রাখবেন। তৃষা মুহূর্তের জন্য লোকটির দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর সংবিত ফিরে পেয়ে বলল, ওহো, অবশ্যই, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা চলুন, তবে আমি আপনাদের অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাই। সে দ্রুত পিছন ফিরল, যাতে তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা আড়াল করা যায়। সে মনে মনে ভাবল, ও মাই গড, এটা তো জাস্ট অসহ্য রকমের হট। তৃষা ফোরম্যানকে তার অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিল। লিভিং রুমের এক কোণ থেকে অন্য কোণে সে ইশারায় দেখাচ্ছিল। আর যখনই লোকটা হাত উঁচে কিছু বলছিল, তৃষার চোখ আটকে যাচ্ছিল তার পেশিবহুল হাত আর চওড়া বুকের ওপর। সে মনে মনে ভাবল, সারাদিন ভারী আসবাবপত্র তোলার পরিশ্রমে নিশ্চয়ই ওর এই সুগঠিত শরীর তৈরি হয়েছে। এরপর সে লোকটিকে রান্নাঘর হয়ে বেডরুমে নিয়ে গেল। উদ্দেশ্যমূলকভাবে তাকে আগে ভেতরে যেতে দিল, যাতে পেছন থেকে তাকে ভালো করে দেখে নিতে পারে। লোকটির কোমর আর পাছা দেখে তৃষা নিজের উরু দুটো সজোরে একসাথে চেপে ধরল। তার শরীরটা এতটাই টানটান আর সুগঠিত ছিল যে তার হালকা শার্ট আর নীল জিন্সের ওপর দিয়েও প্রতিটি পেশির খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছিল। লোকটি যখন রুমটি দেখার জন্য পাশ ফিরল, তৃষার চোখ মুহূর্তে গিয়ে পড়ল তার প্যান্টের সামনের ফোলা অংশের ওপর, যেখানে তার পুরুষত্ব স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। বেশ বড়, তাই না? লোকটি হঠাৎ বলে উঠল। তৃষা চমকে উঠল, তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। কি বললে? কোনো সমস্যা নেই, আপনার খাটটা এখানে খুব সুন্দরভাবে এঁটে যাবে। লোকটি ঘরের চারদিকে তাকাতে তাকাতে বলল। তৃষা বুকের মধ্যে আটকে থাকা দমটা স্বস্তির সাথে ছেড়ে দিল। সে মনে মনে ভাবল, আমাকে এমন একটা পুরুষসঙ্গওয়ালা বয়ফ্রেন্ড খুঁজে বের করতেই হবে। ঈশ্বর, আমি বোধহয় একটু বেশি হাইপার। তৃষা ফোরম্যানের সেই ফোলা অংশের দিকে থেকে চোখ সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তার চোখ বারবার সেখানেই ফিরে যাচ্ছিল। লিভিং রুম থেকে কিছু নড়াচড়ার শব্দ পাওয়া গেল। তৃষা ঘুরে দেখল অন্য 2 মুভার ভেতরে ঢুকেছে। তারাও ফোরম্যানের মতোই সুঠাম আর পেশিবহুল। তারা তৃষার বড় সোফাটি এমনভাবে বয়ে নিয়ে আসছে যেন সেটি তাদের কাছে কিছুই না। এটা কোথায় রাখবো? তাদের একজন জিজ্ঞেস করলো। তোমরা পুরুষরা এটা কত জায়গায় বসাতে পারো? নিজের কামুক দিবাস্বপ্ন থেকে বাস্তবে ফিরে এসে তৃষা ইশারায় দেখিয়ে বলল, আপাতত এখানেই রাখলেই হবে। লোক দুজন সোফাটা নামিয়ে রেখে আবার নিচে চলে গেল, আর ফোরম্যান তৃষার সাথেই রইল। লোকটির ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে তৃষা হাঁটু যেন অবশ হয়ে আসছিল। 1 ফুট দূরত্বে দাঁড়িয়েও সে লোকটিকে শরীরের তপ্ত আঁচ অনুভব করতে পারছিল। আপনার অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর, সে বলল। নতুন ঘরে ওঠার জন্য নিশ্চয়ই খুব এক্সাইটেড। ওহো, হ্যাঁ হ্যাঁ, আমি বেশ উত্তেজিত, তৃষা উত্তর দিল। এই শহরে আমাদের সাধারণত ছোট ছোট পরিবার কিংবা বৃদ্ধদের জন্য রেফ্রিজারেটর, ক্যাবিনেট, আলনা ইত্যাদি সরাতে হয়। সেগুলো বেশিরভাগ সময়ই ঝুলের আস্তরণে ঢাকা থাকে। সেই তুলনায় এটা আমাদের জন্য বেশ ভালো একটা অপশান। তৃষা হেসে উঠল। ঝুল? সে হাসল। হ্যাঁ, আমরা যা কিছুই সরাতাম তার ভেতর থেকে ঝুল কিংবা মাকড়সা বেরিয়ে আসতো। অনেক সময়ে তো তারা আমাদের
পোশাক থেকেই নতুন আস্তানা বানাতো। কতবার যে আমাদের শরীর থেকে ঝুল ময়লা ঝাড়তে হয়েছে। ও তাই? তবে আমার মনে হয় না আপনার এখানে তেমন কোনো বাজে অভিজ্ঞতা হতে চলেছে। আমার এই সমস্ত ফার্নিচারগুলো নতুন, সদ্য দোকান থেকে আসা। আপনার কথা বিশ্বাস করে নিলাম, তবে সত্যি বলতে এখানে নতুন অ্যাপার্টমেন্টের রঙের গন্ধের পাশাপাশি আরও একটি মিষ্টি সুবাস আসছে। সে আর চোখে তৃষার দিকে তাকিয়ে মুচকি হাসল। তৃষা অনুভব করলো তার লজ্জা এবার আরও দ্বিগুণ হয়ে গেছে। আপনার নাম কি? তৃষা হঠাৎ নিজের চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল এবং মেঝের পাথরের দিকে তাকিয়ে রইল। আমার নাম রয়, মিস চৌধুরী, সে বলল। তাহলে আমাকে তৃষা বলে ডাকতে পারেন রয়। সে সৌজন্যবশত হাত বাড়িয়ে দিল। তাহলে তৃষা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। সে সামনে এগিয়ে তৃষার হাতটি নিজের হাতের মুঠোয় নিল। তৃষা দেখল তার কোমল হাতটি রয়ের সেই শক্ত এবং বৈদ্যুতিক স্পর্শমাখা বলিষ্ঠ হাতের ভেতর একদম হারিয়ে গেছে। তারা হ্যান্ডশেক করলো। রয় খুব একটা জোরে নাড়া দেয়নি, কিন্তু তৃষা তার বাহুর ভেতর দিয়ে রয়ের শক্তির এক তীব্র ঝিলিক অনুভব করলো। তার মনে হলেও উত্তেজনায় তার হাঁটু দুটো বোধহয় এবার ভেঙে পড়বে। আবারও অন্য দুই মোভারকে লিভিং রুমে ঢুকতে দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। রয় তাদের একজন, যার দুই বগলে দুটো করে বাক্স ছিল। সে বলে উঠল, এই সুন্দরী মহিলার সাথে গল্প করতে গিয়ে যে সময় নষ্ট করলে, তাতে এতক্ষণে আমাদের অর্ধেক ট্রাক খালি হয়ে যেত। হ্যাঁ, অন্যজন একটা বড় বাক্স নামিয়ে রেখে গড়গড় করে বলল, আমার মনে হয় ও এই সুন্দরী ম্যাডামের সাথে কথা বলার নেশায় আসল কাজ ভুলেই খেয়েছে। তৃষা এবার সত্যিই লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু রয় শুধু হাসল। ঠিক আছে, আমি তোদের সাহায্য করছি। সে তৃষার দিকে ফিরে নিজের কাঁধের ওপর দিয়ে বুড়ো আঙুল রেখে ইশারায় সঙ্গীদের নির্দেশ করে বলল, দেখলেন তো আমাকে কাদের সাথে কাজ করতে হয়। তৃষা হাসল, আর রয় ঘুরে দাঁড়িয়ে দরজার বাইরে মিলিয়ে গেল। ক্ষণিকের সেই ফ্ল্যাটিংয়ে তৃষা এবার আর খারাপ লাগলো না। এই জীবন্ত দৃশ্যগুলো তো ওইসব ছবির চেয়েও হাজার গুণ ভালো। তৃষা বেডরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। দুই হাত বুকের নিচে এমনভাবে ভাঁজ করে রাখলো যাতে তার স্তনযুগল আরও প্রকট হয়ে ওঠে। সে পুরুষদের কাজ করা দেখতে লাগলো। ধীরে ধীরে তার খালি অ্যাপার্টমেন্টটি ভরে উঠতে শুরু করলো। ল্যাম্প, চেয়ার, মোড়ানো কার্পেট আর অগুন্তি কার্ডবোর্ড বক্স। বাকি দুজন মোভার তাদের মাঝখানে তৃষার ভারী কম্পিউটার ডেস্কটা নিয়ে ঘরে ঢুকলো, আর রয় তার দুই কাঁধে দুটো বড় বাক্স নিয়ে এলো। তৃষা লক্ষ্য করলো অন্য দুজন রয়ের চেয়েও বেশি শক্তিশালী এবং চওড়া। তাদের হাত আর পায়ের পেশিগুলো দড়ির মতো পাকানো। অন্যদিকে রয় লম্বাটে এবং সুগঠিত। তৃষা তাদের দিক থেকে চোখ সরাতেই পারছিল না। সে ভাবতে লাগলো, যদি এই ধূসর কোম্পানির শার্টগুলো তাদের ঘামাচক্ত বুক থেকে সরে যেত, তবে তাদের দেখতে কেমন লাগতো। রয় কাছে আসতে তৃষার দিবা স্বপ্ন ভেঙে গেল। অন্য লোকগুলো রান্নাঘরের কাউন্টারের পেছনের রেফ্রিজারেটরটা সশব্দে নামিয়ে রাখলো। ততক্ষণ সারা ঘর তার জিনিসে ভরে গেছে। তো রয় বলল, মনে হচ্ছে প্রায় সব কিছুই উপরে চলে এসেছে মিস তৃষা চৌধুরী। শুধু খাটটা বাকি আছে, তবে ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। তার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে তৃষা যেন গলে যাচ্ছিল। ঠিক এমন কণ্ঠস্বরেই তৃষা তার পরুষিনী রাতগুলোতে নিজের কানের কাছে ফিসফিসানি হিসেবে কল্পনা করে। তাই আমার জীবন কি এতটুকু আসবাবের সীমাবদ্ধ? মনে মনে সে আফসোস করল, ধ্যাত, আমার যদি আরও কিছু ফার্নিচার থাকতো। সে দ্রুত একবার ফার্নিচারের দোকানে গিয়ে কিছু কিনে আনার কথা ভাবল। সে নিশ্চিত ছিল যে এই গরমে আর কিছুক্ষণ পরিশ্রম করালে লোকগুলো সত্যি সত্যি তাদের শার্ট খুলে দেবে। তবে আপনার আরও জিনিস থাকলেও আমার খারাপ লাগতো না। রয় লোকটির হাত দুটো প্রসারিত করে আড়মোড়া ভাঙল এবং ঘাটটা একটু ঘুরিয়ে নিল। আপনার মতো এমন একজন সুন্দরী মহিলার জন্য কাজ করার সুযোগ তো আর প্রতিদিন পাওয়া যায় না। হি হি করে হেসে ধন্যবাদ জানালো এবং বলল, তবে আমি ততটাও সুন্দরী নই। তবে আমি সাজতে ভালোবাসি,
এতটুকুই। রয়ের আশেপাশে থাকলেই সে যেন এক ধরনের অস্থিরতা অনুভব করে। সে নিশ্চিত ছিল যে আগামী কয়েক রাত রয় তার কল্পনাগুলোতে রাজত্ব করবে। না না, আমার মনে হয় না আপনার আলাদা করে চেষ্টা করার কোনো দরকার আছে। রয় তার নতুন অ্যাপার্টমেন্টের চারদিকে তাকিয়ে বলল, আমার ধারণা আপনার হাজব্যান্ডও খুব শিগগিরই তার জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবে, তাই না? হাজব্যান্ড? হ্যাঁ, আমাকে দেখে কি আপনার বিবাহিত মনে হচ্ছে? আমার ওসবের কোনো বালাই নেই। তৃষা কিছুটা তিক্ততার সাথেই বলল, শেষ বয়ফ্রেন্ডের সাথে বিচ্ছেদের পর থেকে তার জীবন খুব কঠিন হয়ে পড়েছে। আর তার কল্পনাগুলো তাকে তৃপ্ত করতে পারলেও তা তো আর বাস্তবের মতো নয়। তার চেয়ে বরং আপনার প্রেমিকার সম্বন্ধে কিছু বলুন। রয় হেসে উঠল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি জীবনটাকে বেশ সহজভাবে নিতে ভালোবাসি। আর যে কোনো মেয়ে হলেই আমার চলে না। তবে আপনার পেছনে তো ছেলেদের লাইন লেগে থাকার কথা। তৃষা মাথা নাড়ল। হুম, তবে লাইন দিলেই বাকি। তাদের কারোরই এত সাহস নেই যে সরাসরি এসে আমাকে নিজের করে নেবে। ওহো, এত নিশ্চিত হবেন না, রয় বলল। আমি নিশ্চিত খুব জলদি কেউ না কেউ আপনাকে ঠিক পাকড়াও করবে তৃষা। তৃষা হাসল। সে আশা করেছিল রয় হয়তো তার ফোন নাম্বার চাইবে, কিন্তু তখনই করিডোর থেকে আবার ভারী পায়ের শব্দ পাওয়া গেল। মনে হচ্ছে ওরা আপনার খাট নিয়ে এসেছে। আমার গিয়ে ওদের সাহায্য করা উচিত, নইলে ওরা আবার খিটখিট শুরু করবে। তৃষা কিছু বলতে মুখ খুলল, কিন্তু তার আগেই রয় ঝড়ের বেগে দরজার বাইরে চলে গেল। ধ্যাত, সে বিরক্ত হয়ে নিঃশ্বাস ছাড়ল এবং সেই রাতে দ্বিতীয়বারের মতো নিজের স্কার্টটা টেনে টেনে ঠিক করল। তিনজন পুরুষ তৃষার সেই বিশাল খাটটা বয়ে নিয়ে বেডরুমের দিকে ঢুকলো। তৃষা তাদের পিছু পিছু গেল। সে আবারও সেই সুঠাম পুরুষদের তার জন্য ঘাম ঝরানো পরিশ্রম দেখতে উদ্গ্রীব ছিল। তারা গোঙানি আর প্রচণ্ড চাপের সাথে কাজ করছিল। তাদের পেশিগুলো টান টান হয়ে কাঁপছিল। সবাই যেন ছোট্ট যুবতী তৃষার বিনোদনের জন্য। এই চিন্তাটা আসতেই সে নিজের দুই পা একে অপরের সাথে ঘষতে লাগলো। সে তার খাটের চাদরের বড় বাক্সটার পেছনে গিয়ে দাঁড়ালো, কারণ সে অনুভব করছিল তার শরীর আবার তপ্ত হয়ে উঠছে। এক বিকট শব্দে তার খাটটা যথাস্থানে বসালো। কোনোভাবে তারা পুরো আস্ত খাটটাই একবারে ওপরে নিয়ে আসতে পেরেছে, যা তৃষাকে আরও বেশি মুগ্ধ করল। তিনজনেই আবার ঘরের বাইরে চলে গেল। রয় যাওয়ার সময় তৃষার দিকে শেষবারের মতো এক মদির আর চোখে তাকালো। তৃষা চাইছিল না তারা এত তাড়াতাড়ি চলে যাক। সে বাক্স থেকেই তার কালো রঙের বেডশিটগুলো বের করতে শুরু করলো। গড, সে দীর্ঘশ্বাস ফেলল। ওই সুঠাম পুরুষগুলো যেভাবে তার বিশাল খাট আর অন্যান্য জিনিসপত্র অ্যাপার্টমেন্টে বয়ে নিয়ে এলো, তা দেখে সে মনে মনে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছিল। দ্রুতই তার বিছানায় গাঢ় চাদর আর বালিশগুলো বিছিয়ে দেওয়া হলো। সাদা ঘরের মেঝেতে সেটা যেন এক কালো মখমলের দ্বীপ। তৃষা শুনতে পেল সামনের দরজাটা শক্তভাবে বন্ধ হলো এবং পরিচিত ভারী পায়ের শব্দ লিভিং রুমের দিকে এগিয়ে আসছে। তারা নিচু স্বরে কিছু একটা আলোচনা করছিল। রয়ের কিছুটা অল্প বয়সী কণ্ঠস্বর তার সঙ্গীদের গম্ভীর স্বর থেকে আলাদাভাবে চেনা যাচ্ছিল। ওহো, আমার মালপত্র সরানোর চেয়েও অনেক ভালো কাজে ওদের খুব শীঘ্রই ব্যবহার করা হবে, তা সে কল্পনাতেই হোক না কেন। সে নিজের দুই পা একসাথে ঘষতে শুরু করলো। ছোট্ট খেলনাটা এখন বার করলে তার আরও বেশি ভালো লাগতো। সে বিছানার এক কোণে বসল এবং তার মন কল্পনার জগতে হারিয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল কিছু উত্তপ্ত আর বুনো দৃশ্য। সুঠাম সেই পুরুষেরা তাকে নরম বিছানায় সজোরে চেপে ধরেছে। বালিশের ভেতর তার মুখ গুঁজে দিয়ে একের পর এক তাকে দীর্ঘক্ষণ ধরে তৃপ্ত করছে। ঠিক ওই লিভিং রুমে থাকা পুরুষগুলোর মতোই বলিষ্ঠ শরীর মোভার্সরা তার উত্তেজনা কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছিল। তৃষা অনুভব করলো সে যদি দ্রুত কোনো তৃপ্তি না পায়, তবে সে হয়তো তার এই কল্পনাগুলোকে বাস্তবে রূপ দিয়ে ফেলবে।
তার হাত নিজের উরুর ভিতরে চলে গেল। সে মনে মনে চাইল আজ রাতে যেন কল্পনার চেয়েও বেশি কিছু ঘটে। হঠাৎ বেডরুমের খোলা দরজায় এক গম্ভীর কাশির শব্দ শোনা গেল। তৃষা চমকে লাফিয়ে উঠল এবং লক্ষ্য করল মুভার্সদের কথোপকথন থেমে গেছে। তারা বেডরুমের দরজায় দাঁড়িয়েছিল। রয় সবার সামনে, 2 হাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে। তৃষা যখন তড়িঘড়ি করে তার স্কার্ট ঠিক করছিল, তারা এক চিলতে হাসি নিয়ে তার দিকে তাকিয়েছিল। লজ্জায় তৃষার মুখ লাল হয়ে উঠল। সব সেট হয়ে গেছে তৃষা, রয় ঘোষণা করল। তৃষা দ্রুত মাথা নাড়ল। ধন্যবাদ তোমাদের, তোমরা আমাকে অনেক সাহায্য করেছ। তৃষা থতমত খেয়ে বলল। মনে মনে ভাবছিল ওরা কি তার স্কার্টের নিচে হাতের নড়াচড়া দেখে ফেলেছে কিনা। তা আমাদের পারিশ্রমিকের ব্যাপারে কি ভাবলেন? রয় বলল। ওহো হ্যাঁ ঠিক। তৃষা বলল, দাঁড়াও, আমি আমার মোবাইলটা নিয়ে আসি, আপনি স্ক্যানারটা বের করুন। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। সে মনে মনে সুযোগ খুঁজছিল কিভাবে ওদের আরও কিছুক্ষণ আটকে রাখা যায়। চা কফি খাওয়ার আমন্ত্রণ জানানো যায় কিনা, অথবা আরও কোনো আসবাবপত্র সরানোর বাহানা করা যায় কিনা, যা সে এখনও কেনেনি। কিন্তু তৃষা ভাবার সময় পেল না। সে দরজায় পৌঁছানোর আগেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা ওই ধরনের পারিশ্রমিকের কথা বলছি না তৃষা। সে থমকে দাঁড়ালো। তোমরা তোমরা কি তবে শুধু নগদ টাকা নাও? এবার তারা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ওহ না, আমরা তোমার কাছ থেকে টাকা নেব না তৃষা। রয় সামনে এগিয়ে এসে বলল, আমি আমার ছেলেদের সাথে আলোচনা করেছি, আর আমরা সবাই একমত হয়েছি যে আজ রাতে আমরা অন্য কিছু নেব। পেশিবহুল ওই 3 পুরুষের সামনে তৃষা নিজেকে খুব ক্ষুদ্র অনুভব করছিল। কি নেবে তোমরা তবে? সে একটু পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। যাওয়ার আর কোনো জায়গা ছিল না। এক অজানা শিশিরানি তার মেরুদণ্ড বেয়ে উপরে উঠে গেল। রয় হাসল। গল্পটি এখানেই সমাপ্ত করলাম।